আমরা এখন একটু বলছি, এখানে খেয়াল করেন সবাই। আমরা যে করবো লসাগু ও গসাগু অধ্যায়টা, সেখানে বেসিক যে বিষয়গুলো প্রাথমিক অবস্থাতে জানা থাকা দরকার সেই জাতীয় কিছু ফর্মুলা লেখা হয়েছে। প্রথমত, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। এখানে দুটি সংখ্যা বলতে বোঝাচ্ছে কখনো থাকতে পারে যে একটি সংখ্যা ও অপর সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এভাবে থাকতে পারে। মূল কথা এখানে থাকবে দুটি সংখ্যা, ধরে নেন এক্স এবং ওয়াই, দুইটা সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। এরপর দেখেন ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু বলতে যেগুলা ভগ্নাংশ আকারে থাকে, যেমন উদাহরণ হিসাবে 2/3, 5/7, এভাবে থাকতে পারে। এই জায়গায় একটা ভগ্নাংশ, ভগ্নাংশগুলির লসাগু অথবা গসাগু যদি নির্ণয় করতে বলা হয়, কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে আছে ভগ্নাংশের লসাগু, একটু মিউট করতে হবে যার নয়েজ হচ্ছে। তো ভগ্নাংশের লসাগু সমান কি লিখেছি, লব গুলো লসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে এই যে ভগ্নাংশ দুইটা দিয়েছি 2/3, 5/7, এখানে লবে কি আছে, এই ভগ্নাংশের লব আছে 2, এই ভগ্নাংশের লবে আছে 5। 2 এবং 5 এর লসাগু যত, তত উপরে বসবে। তারপর হর গুলির গসাগু, ঘরে আছে কি 3 এবং 7, এই 3 এবং 7 এর গসাগু করার পর যেটা পাওয়া যাবে সেটা নিচে বসবে। তাহলেই এই দুই ভগ্নাংশের লসাগু বের করা যাবে। আবার যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলা হয়, সেক্ষেত্রে লব গুলির গসাগু ডিভাইডেড বাই হর গুলির গসাগু। এখানে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছেন, এখানে লবগুলির গসাগু, লবে কি আছে 2 এবং 5, এই 2 এবং 5 এর যে গসাগু হবে সেটা উপরে বসবে। তারপর হর গুলির লসাগু, তার মানে হরে আছে 3 এবং 7, 3 এবং 7 এর যে লসাগুটা আসবে সেটা নিচে বসবে। তাহলেই এই দুই ভগ্নাংশের গসাগু পাওয়া যাবে। এরপরে দেখেন লিখেছি বিভাজ্য। অনেক সময় এমন প্রশ্ন হয় যে 1 থেকে 100 এর মধ্যে, অথবা 50 থেকে 100 এর মধ্যে, অথবা 100 থেকে 200 এর মধ্যে একটা রেঞ্জ উল্লেখ করে দিল যে এই রেঞ্জের মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, অথবা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। কোন একটা সংখ্যা মানে বিভাজ্য, ভাগ করা যায় এমন সংখ্যা কতটি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করা হবে যে বিভাজ্য সমান শেষ পদ, অর্থাৎ একটা রেঞ্জ 100 থেকে 200 এর মধ্যে যদি রেঞ্জ বলি, সেই রেঞ্জের 200 এর আগের যে সংখ্যাটা আছে, বা 3 দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা, যত দ্বারা বিভাজ্য বলবে, সেই বিভাজ্য সর্বশেষ সংখ্যাটা মাইনাস প্রথম সংখ্যা, অর্থাৎ 100 এর পরে প্রথম যে সংখ্যাটা, যেই সংখ্যা দ্বারা ভাগ যাবে বলা হচ্ছে, সেই প্রথম সংখ্যাটা। তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ, সেভাবে সাধারণ অন্তর যোগ 1। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর ম্যাথ করবো, তখন আরো ভালো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপর দেখেন এখানে কিছু কমেন্ট লিখেছি। ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বলতে বোঝাচ্ছে হলো লসাগু। যখনই কোনো জায়গাতে আমাদের এই রিলেটেড কোনো প্রশ্নের মধ্যে দেখবো ক্ষুদ্রতম কথাটা আছে, বুঝে নেব সেটাকে লসাগু করতে হবে, অথবা কমপক্ষে কথাটা আছে তখন লসাগু করতে হবে। আর লসাগু বলতে আমরা বুঝি কি, কমন গুলি এবং আনকমন গুলি সবগুলির গুণফলই হলো লসাগু। আর যদি দেখা যায় বৃহত্তম কথাটা থাকে, বৃহত্তম মানে হলো গসাগু। অর্থাৎ বৃহত্তম কথাটা থাকলে আমরা তাকে গসাগু করবো, অর্থাৎ মধ্যম সংখ্যাটা থাকলেও সেক্ষেত্রে গসাগু করবো। আর গসাগু করা মানে হলো শুধুমাত্র যেগুলো কমন যায় সেগুলার গুণফল। তাহলে আমি এতক্ষণ যা বললাম এগুলো হলো এই যে চারটা ফর্মুলার মৌলিক কথা বা মূল কথা। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না হলে আমি ম্যাথে যাব। তো স্যার ওই যে বিভাজ্য যেটা হচ্ছে শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। এখন এখানে স্যার সাধারণ অঙ্কর কি তাহলে স্যার যে ইয়াটা দেওয়া থাকবে সিকোয়েন্সটা, মানে 101 তারপরে হচ্ছে 103, এর মধ্যে কতটুকু অন্তর, এই অন্তরটা দ্বারা কি আমরা কি ভাগ দিব রাইট, তখন স্যার? রাইট, রাইট, রাইট। প্রথম দুইটা বিয়োগ ফল হলো সাধারণ অন্তর। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ নিয়ে আসছি। হ্যাঁ, দুটি সংখ্যা আমি আগে লিখি। যাদের লেখার অভ্যাস আছে তাদেরকে আহ অবশ্যই ভালো বলবো, কারণ হলো লেখার অভ্যাসটা খুবই জরুরি। আমি যা লিখি সাথে সাথে লেখেন, নোট করার মতো। যারা অফলাইনে ক্লাস করে তারা দেখা যায় প্রত্যেকটা শব্দ শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড তারা নোট করে। তো এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড নোট করলে দুইটা সুবিধা, একটা হলো
যে পরীক্ষা কি বলে যে একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আবার প্র্যাকটিস, আবার ওই যে উঠানোর সময় যদি বুঝতে অসুবিধা হয়, বুঝে বুঝে ওঠাতে গিয়ে যদি মনে হয় কোনো একটা অংশ বুঝি নাই, তাৎক্ষণিক প্রশ্ন করা যায়। আর যদি না উঠানো হয় তাহলে অসুবিধাও দুইটা। আপনি এখন হয়তো কিছু কিছু অংশ বুঝেন নাই, কিন্তু বলাতে বুঝে ফেলছেন, কিন্তু করতে গিয়ে হয়তো আটকায় যেতেন, সেই জিনিসটা আপনি ধরতে পারবেন না। আবার দেখা যাচ্ছে যে প্র্যাকটিসও হচ্ছে না, পরবর্তী গিয়ে যখন করবেন তখন যে দেখবেন যে অনেক কিছু মিসিং হয়ে গেছে, পারছেন না। এই জন্য সুবিধা হয় যদি আমার সাথে সাথে উঠান, যেটা অফলাইনে ছাত্ররা উঠিয়ে থাকে, এটা জরুরি। এখানে যে প্রশ্ন নিয়েছি, বলা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। আমার এখানে ফর্মুলা কিন্তু মজুদ আছে যে দুটি সংখ্যার গুণফল, তা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 3380 সমান গসাগু দিয়েছে, অর্থাৎ গসাগু দেওয়া আছে 13, 13। লসাগু কত, লসাগু এক্স। তার লসাগু মানে এক্স। অতএব x সমান সমান 3380 ডিভাইডেড বাই 13, কত পাওয়া যাবে, 260 সম্ভব। তার মানে প্রশ্নে চাওয়া হচ্ছিল যে সংখ্যা দুটির লসাগু কত, সেই লসাগুটা হলো 260। কারো কোনো প্রশ্ন আছে এই অংশে? No, sir. না স্যার। তাহলে যে প্রশ্নটা নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700। তার মানে গসাগু লসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কত বললো, 7700 গুণন গসাগু বলছে 11। এরপর বলছে একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 275, অপর সংখ্যা ধরলাম এক্স। তার মানে ওই এক্স সমান সমান যত হবে ওই 7700 গুণন 11 ডিভাইডেড বাই 275, এটা করলে এক্স এর একটা মান পাওয়া যাবে, যাকে বলছি আমি অপর সংখ্যা। সংখ্যাটা হয় 308। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলবেন। নেই? না স্যার। খুবই সহজ, প্রশ্ন না থাকা স্বাভাবিক। এখন একটা প্রশ্ন নিচ্ছি, 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। এই যে বিভাজ্যের যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে এখানে, তাহলে দেখার বিষয় 3 দ্বারা বিভাজ্যের কথা বলেছে। 100 এর পরের কোন সংখ্যা বা 100 এর পরের প্রথম কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, বলেন তো। 101 3 দ্বারা বিভাজ্য না, 102, 102 মনে হয় বিভাজ্য, তাই না? জি ভাই। 34। 102, 102 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 102 পরের কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, বলেন তো। 3 কি বিভাজ্য, 103 না, 104 না, 105, 105 মনে হয় 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। তাহলে 105 মাইনাস এই যে প্রথম যেটা ছিল 102, তাহলে সাধারণ অন্তর কত দাঁড়ালো, 3। এরপর আরেকটা লাগে হলো শেষ পদ। শেষ পদ বলতে 200 এর আগের যে সংখ্যা মানটা 3 দ্বারা বিভাজ্য, সম্ভবত সেটা হলো 158, 158। তাহলে যেটা দেখলাম, 100 থেকে 100 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে প্রথম 100 এর স্যার পরের প্রথম যে সংখ্যাটা 3 দ্বারা বোর্ডে বিভাজ্য আলো স্যার বোর্ডে আলো পড়তেছে, যেখানে লিখছেন বোঝা যাচ্ছে না, হাত যেখানে। বোঝা যাচ্ছে না। আলো আলো একটু কি
102 এর ওখানে স্যার, 102 এবং 105 এই জায়গায় স্যার। সামান্য আচ্ছা, আমি বলে দিচ্ছি এই অংশে একটু আলো করছে, ঠিক আছে। আমি লিখেছি এ, স্মল এ, অর্থাৎ প্রথম পদ বোঝানোর জন্য। প্রথম পদ এর সমান 102। সাধারণ অন্তর বলতে তো বোঝায় যে প্রথম দুইটা পদের বিয়োগফল। তাহলে প্রথম যেটা 3 দ্বারা বিভাজ্য সেটা 102, এর পরের যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সেটা হলো 105। তাহলে 105 মাইনাস 102 3 হলো। এটা হলো সাধারণ অন্তর। আর শেষ পদ লাগবে, শেষ পদ বলতে 200 এর আগের যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য সেটা হলো 198। এখন এই ফর্মুলায় ফেরা যায়। ফর্মুলার মধ্যে আমরা লিখতে পারি যে শেষ পদ 198, প্রথম পদ 102 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 3, এর সাথে এক্সট্রা 1 যোগ করা হলো। এখানে কত হয় সম্ভবত দেখবেন, কত হয়, 33 হয়। তার মানে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 33টি আছে। প্রশ্নটা হলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 দ্বারা 3 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। আর যে ক্ষুদ্রতম কথাটা থাকার কারণে বুঝলাম সেটা লসাগু করতে হবে। লসাগু করবো কাকে, ওই 3 5 এবং 6 কে। 3 5 এবং 6 কে, তাই এটা লসাগু করলে এই 3 5 আর হলো 2 30 হচ্ছে। এখন ভাগশেষ যদি না থাকতো তাহলে 30 উত্তর, কিন্তু ভাগশেষ যদি থাকে তাহলে ওই লসাগুর সাথে ওই ভাগশেষটা যোগ করে যত হবে সেটি হবে উত্তর। আচ্ছা স্যার। এরপরে কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, এখানে আমার প্রশ্নটা হলো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ হবে। প্রথমত এই বৃহত্তম কথা দ্বারা বুঝতে পারলাম যে গসাগু করতে হবে। দ্বিতীয়ত যে কথা, এর আগের প্রশ্ন দেখে আসছিলাম যে ভাগশেষ একটা, আগে দেখে আসছিলাম 3 5 ও 6 এর ভাগশেষ 1 ছিল, মানে একটা মাত্র সংখ্যা ছিল। আর এখানে দেখতে পাচ্ছি যে তিনটা সংখ্যার জন্য 3টা ভাগশেষ আছে। তো 3টা যখন ভাগশেষ থাকবে তখন প্রথমেই বিয়োগ করে নিতে হবে, প্রথমে বিয়োগ করে নিতে হবে প্রত্যেকটা অবশেষকে। তাহলে 27 এর অবশেষ 3, 24 থাকছে। 40 এর অবশেষ 4, 36 থাকছে। আর 65 এর অবশেষ 5, 60 থাকছে। এখন এই 24 কে ভাঙালে কি পাচ্ছি, 12 দুগুণ 24। 36 কে ভাঙালে 3 12 36, 60 কে ভাঙালে 5 12 60। যেই সংখ্যা মানটা সব জায়গাতে থাকে বা কমন থাকে সেটাই হলো গসাগু। তাহলে বলতে পারি যে 24 36 এবং 60 এর গসাগু হবে 12, গসাগুটা হবে 12। এখন কারো প্রশ্ন থাকতে পারে যে আমি তো 12 দুগুণ 24 করলাম, 12 কেও তো ভাঙানো যায়, সবগুলি 12 কে তো ভাঙানো যায়, এটা ভাঙান। তাহলে 12 কে ভাঙালে 3 এবং 4, সাথে তো 2 আছে একটা। আবার এই 12 কে ভাঙালেও 3 4, সাথে 3 আছে একটা। এটাতেও ভাঙালে 3 4 এবং 5 আছে। তা খুঁজে নেন যেই সংখ্যাগুলি 3 জায়গাতেই আছে তারাই তো কমন। তাহলে 3 আছে এখানে, 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 অর্থাৎ 3 জায়গাতেই 3 আছে, 3 না হলো। এরপরে 4 4 4 4, 3 জায়গাতে 4 আছে, না হলো। আর কোন সংখ্যা 3 জায়গাতে নেই, তাহলে 3 এবং 4ই হলো গসাগু। দুইটা গুণ করলে কত হয়, 3 4 12, তার মানে ঘুরে ফিরে ওই 12ই হচ্ছে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? না স্যার। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63, মধ্যম সংখ্যাটি কত? আমরা আগেই জানি মধ্যম সংখ্যা মানে কি? গসাগু। মধ্যম সংখ্যা মানে গসাগু। 35 আর 63 গসাগু করতে হবে। বলে রাখি, যদি দুইটা মধ্য সংখ্যা হয় তাদের গসাগু করার ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে থাকবো। যখন ভাগশেষ শূন্য হবে বা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে, তখন ভাজক যত থাকবে সেটাই হবে গসাগু। তাহলে দেখি, বড় সংখ্যা 63, ছোট সংখ্যা 35, তার 63 35 দ্বারা ভাগ করতে থাকবে। প্রথম একবার যাচ্ছে, কত হয়? 28। এরপর আবার 35 কে এখানে এনে ভাগ করব, একবার যাচ্ছে, ভাগশেষ থাকে 7। আবার এই 28 নিয়ে আসি, ভাগ করলে হচ্ছে কত? 4 7 28। ভাগশেষ শূন্য হয়ে গেছে। তো ভাগশেষ যখন শূন্য বা নিঃশেষে বিভাজ্য বা ভাগশেষ শূন্য যখন, সে অবস্থাতে ভাজক কত আছে? 7। তার মানে এটি হলো গসাগু। কার গসাগু? 35 এবং 63 গসাগু। অথবা 65 এবং 63 এর মধ্যম সংখ্যা হবে 7। যদি কেউ মনে করে যে আমি এভাবে একটা আর একটা ভাগ করব না, তাহলে কিভাবে করতে চান? তাহলে 35 কে ভাঙাবো, 63 কে ভাঙাবো। এই 35, আচ্ছা এখানে 35 এবং 63, এই দুই সংখ্যা মানকে যদি আপনি ভাঙাতে থাকেন, তখনও দেখবেন কমন ওই 7ই পাচ্ছেন, যেটাকে বলছি গসাগু। স্যার এখানে যদি ভাগশেষ থেকে যায় তখন কি করব? যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ করতে থাকবো। ভাগশেষ থাকা পর্যন্ত অপেক্ষা করব না। ভাগশেষ যখন শূন্য হবে, প্রয়োজনে আরেকবার যদি ভাগ করতাম, প্রয়োজনে আরেকবার ভাগ করতাম, তাও শূন্য যখন হবে তখন থামবো। সেই অবস্থাতে যত ভাজক থাকবে সেটা হবে গসাগু। আবার কখনো এও হতে পারে যে 2 বার করার পরেই ভাগশেষ শূন্য হয়ে গেছে, তাহলে সেই অবস্থাতে যত থাকবে ভাজক সেটি হবে গসাগু বা মধ্যম সংখ্যা। কি লিখছি এটা? 5টি, হ্যাঁ, 5টি ঘন্টা। 5টি ঘন্টা একত্রে বেজে পরে যথাক্রমে 5 10 15 20 ও 25 সেকেন্ড অন্তর বাজতে লাগবে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন 5টা ঘন্টা না নেই, আমরা 2টা ঘন্টা নেই। মনে করলাম যে 2টা ঘন্টা, যার একটা 5 সেকেন্ড পর পর বাজে, আর একটা বাজে হলো 10 সেকেন্ড অন্তর অন্তর বা 10 সেকেন্ড পর পর। এরকম 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড পর পর বাজা 2টা ঘন্টাকে প্রথমে রান করে দিলাম বা বাজিয়ে দিলাম। বাজিয়ে দেওয়ার পর তারা বাজতে 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 কোনো এক সময় গিয়ে একত্রে আবার বাজনা দেবে। একত্রে বাজনা একবার দিয়ে আবার কি হবে? আবার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আবার কোনো এক সময় হঠাৎ করে আবার একত্রে বাজনা দেবে। এভাবেই কিন্তু চলতে থাকবে। তো প্রথম যখন আমি বাজিয়ে দিলাম 2টা ঘন্টাকে, 2টা ঘন্টা বাজিয়ে দেওয়ার পর তারা ভিন্ন ভিন্ন ভাবে বাজতে বাজতে কোনো এক সময় গিয়ে যে প্রথমবার একত্রে বাজা শুরু করবে, সেই সময়টাই হলো, সেই সময়টাই মূলত কমপক্ষে কতক্ষণ পরে তারা প্রথমবার একত্রে বাজবে সেটা বোঝাতে চাচ্ছে। কমপক্ষে কতক্ষণ পরে গিয়ে তারা একত্রে বাজবে। তো এইখানে 2টা ঘন্টা না বলে বলেছে কয়টা ঘন্টা? 5টা ঘন্টা, যেগুলা এক একটা, একটা ঘন্টা 5 সেকেন্ড পর আরেকটা 10 সেকেন্ড, আরেকটা 15, আরেকটা 20, আরেকটা 25 সেকেন্ড অন্তর অন্তর বা পর পর বাজতে থাকে বা বাজবে। এরকম 5টা ঘন্টাকে একত্রে বাজিয়ে দেওয়া হলো। বাজিয়ে দেওয়ার পর তারা আলাদা আলাদা বাজতে 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 কোনো এক সময় 5টা ঘন্টা কি একত্রে বাজবে। বেজে আবার কি ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আবার পুনরায় কি
কোনো এক সময় আবার একত্রে বাজনা দিল, তারপর আবার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যখন বাজিয়ে দিলাম 5টা ঘন্টা, ঘন্টা 5টা বাজিয়ে দেওয়ার পর প্রথমবার তারা যে একত্রে বাজলো, এই যে প্রথমবার বাজানোর পরে ভিন্ন ভিন্ন ভাবে বাজতে বাজতে কোনো এক সময় প্রথমবার যে বাজতে শুরু করলো বা বাজলো, এই সময়টাই চাওয়া হচ্ছে, যেটাকে না বলছি কমপক্ষে কত সময় পর তারা প্রথমবার একত্রে বাজবে। তাহলে এখানে কমপক্ষে কথাটা নেই, কিন্তু বুঝতে তো পারি যে আসলে কমপক্ষে কথাটাই বলার চেষ্টা করেছে তারা। এটা কি ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলবেন। মানে প্রথমবার কত সময় পর একত্রে বাজবে সেটাই চাচ্ছে। কমপক্ষে তার মানে এটা লসাগু করতে হবে স্যার। তার মানে কমপক্ষে কথাটা তারা, যদিও কমপক্ষে কথাটা নাই, কিন্তু বুঝে নিলাম যে কমপক্ষে কথাটা এখানে অপ্রকাশ রয়েছে, তাই আর কি আমি কমপক্ষের চিন্তা করে সেটাকে লসাগু করব। তা লসাগু করবো কয়টাকে? 5, 10, 15, 20 এবং 25, এই 5টা সংখ্যা মানকে লসাগু করবো। 5, 10, 15, 20 এবং 25, এটা লসাগু করলে 5 দ্বারা যদি যায়, আবার যাচ্ছে 2 দিয়ে, আর মনে হয় যায় না, তাহলে 5 দুগুণ 10, 3 10 30, আর 5 দুগুণ 10, 30 গুণন 10, 300। 300 সেকেন্ড পর তারা প্রথমবার একত্রে বাজবে। এরপরে গিয়ে আবার হয়তো পরবর্তী আবার 300 সেকেন্ড পরে গিয়ে সম্ভবত আবারও তারা বাজবে একত্রে। তারপরে আরো 300 সেকেন্ড পরে গিয়ে হয়তো আর একবার বাজবে। 300 সেকেন্ড পর পর তারা বাজবে, একত্রে বাজবে। তাহলে প্রথম যে 300 সেকেন্ড পর বাজবে, যেটাকে বলছি কমপক্ষে কত সময় পরে গিয়ে প্রথমবার বাজবে বা কমপক্ষে কত সময় পরে গিয়ে একত্রে বাজবে, এটাই মূলত চাচ্ছে, যেটা হলো 300 সেকেন্ড পর তারা একত্রে বাজবে। তো যেহেতু এগুলো অপশনাল প্রশ্ন, অপশনাল প্রশ্নের মধ্যে সেকেন্ড নাও থাকতে পারে, আমার প্রশ্নের মধ্যে সেকেন্ডে মানগুলো দেওয়া আছে, কিন্তু অপশনাল 4টা যে অপশন থাকবে, অপশনের মধ্যে হয়তো বা মিনিটে দেওয়া আছে, তখন এই সেকেন্ডকে মিনিট বানিয়ে তারপরে অপশনের মধ্যে খুঁজতে হবে কোন সংখ্যার সাথে মিলে। তাহলে এখানে কয় মিনিট হয়? 300 সেকেন্ড সমান কয় মিনিট? কয় মিনিট? 60 দ্বারা ভাগ করলে কত হয়? 5 মিনিট স্যার। 5 মিনিট মিনিট। অন্তর অন্তর। কোশ্চেনটা কি বলছে? একটি ব্যাগে 72টি সবুজ ও 108টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হয় যাতে সব সবুজ অথবা লাল মার্বেল আছে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে? তো এখানে সবুজ আছে 72টা আর লাল আছে 108টা। অন্যদিকে লাস্টের দিকে একটা কথা বলছে যে সর্বোচ্চ কতটি মার্বেল থাকতে পারে। সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে, এই যে সর্বোচ্চ কথা দ্বারা আমরা কি বুঝি? বৃহত্তম। সর্বোচ্চ কথা দ্বারা বুঝি বৃহত্তম, আর বৃহত্তম মানে কি? গসাগু। এই গসাগু করব কাকে? এই 72 এবং 108 কে। এই ক্ষেত্রে বড় সংখ্যা মান হলো 108, তাকে 72 দ্বারা ভাগ করতে থাকবে। প্রথমে কতবার যায়? একবার যায়। 72, এটা কত হয়? 36। আবার এই 72 নামায় আনবো, কয়বার যায়? 2বার। 72 শূন্য, এই যে ভাগশেষ যখন শূন্য হয়ে গেছে সেই অবস্থা ভাজক কত আছে? 36। তার মানে গসাগু হবে 36, বা সর্বোচ্চ 36টি মার্বেল থাকতে পারে। কার কোনো প্রশ্ন? না। এরপরে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ করবো, যে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো বলে রাখি, যখন অনুপাত দেওয়া থাকে,
এখানে তো দুইটা সংখ্যার অনুপাত আছে। অনুপাত দেওয়া থাকলে আমরা জানি না যে আসলে সম্পূর্ণ সংখ্যা দুটি কত কত। যেমন ধরেন উদাহরণ হিসেবে ধরলাম যে 15 একটা সংখ্যা, আর ধরলাম যে 3 একটা সংখ্যা। 15 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, এটা কি সম্পূর্ণ সংখ্যা। এটা যদি অনুপাত আকারে প্রকাশ করি সেটা কিভাবে করি? 5:1। এখন মূলত সংখ্যাটা ছিল 15 এবং 3। অনুপাত আকারে প্রকাশ করলে আমরা করতাম কিভাবে? 5 এবং 1, মানে 5:1। এই 5:1 এই অনুপাত দেখে আমরা বলতে পারি না যে আসলে 5:1 মানে 5 এবং কি বলে 15 এবং 3, আমরা বলতে পারি না। তাহলে কিভাবে বলতে পারি? এই পাঁচের সাথে এবং এই 1-এর সাথে, 5 এবং 1-এর সাথে যদি একই সংখ্যা মানে বা একই জিনিস গুণ করা হয়, উভয়ের সাথে যদি একই জিনিস গুণ করা হয়, তখন এই 5x, এই 1x কে আমরা বলতে পারি যে আসলে এটা হলো 15, এটা হলো 3। যদি তাই হয়, এখন আমি ম্যাথে ফিরে যাই। এখানে যে 7:5 আছে, 7 একটা সংখ্যার অংশ, 5 আর একটা সংখ্যার অংশ। তাহলে যদি পূর্ণ সংখ্যায় পেতে চাই বা জানতে চাই, তাহলে 7-এর সাথে একটা সংখ্যা মান বা একটা কিছু গুণ করতে হবে, 5-এর সাথেও ওই সেম জিনিস গুণ করতে হবে। এখন 7x একটা পূর্ণ সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা, 5x একটা সম্পূর্ণ সংখ্যা বলতে পারি। এখন আসে এই 7 এবং 7x, এটাকে ভাঙালে কি কি পাওয়া যায়? 7 এবং x পাওয়া যায়। 5x এ ভাঙালে বা উপাদান করলে 5 এবং x পাওয়া যায়। কেউ একজন বলেন 7 এবং x আছে, 5 এবং x আছে, তাই উভয়ের মধ্যে গসাগু কত? এক্স হবে স্যার। কমন কি? x। উভয়ের মধ্যে বা উভয় অংশের মধ্যে কমন হলো x। এক্স। তার মানে 7x এবং 5x এর গসাগু কি হবে? x। X। 7x এবং 5x এর গসাগু x। এখন আমি ফিরে যাই যে ফর্মুলা আমরা জানি। ফর্মুলাটা ছিল যে সংখ্যাদ্বয়ের গুণফল। তাহলে একটা সংখ্যা কত? 7x, আর একটা সংখ্যা কত? 5x। ফাইভ এই তো, এক্স 7x জি একটা স্যার। সংখ্যা, 5x একটা সংখ্যা, সমান সমান। লসাগু, ফর্মুলা অনুযায়ী লসাগু কত? 140 আর গসাগু কত? x। এক্স। তাহলে এখন কাটাকাটি, x কেটে দিলাম, এখানে x একটা থাকলে এই পাশে, জি তাহলে স্যার। x সমান, অর্থাৎ x সমান সমান 5×7 = 35, 30। আর ওই পাশে 140। 35, 140কে 35 দ্বারা ভাগ করে দিলে কত হয়? মানটা সম্ভবত 4 হয়, তাই না? 4। 4×35 = 140। এই যে x এর মানটা পেয়ে গেলেন। আমাদের যে বলছিল গসাগু কত, গসাগু কত? x, আর x এর মান কত? 4, তার মানে গসাগু 4। এতটুক কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। যদি প্রশ্ন না থাকে, স্যার দুটি সংখ্যার গুণফল সমান 40, এক্সটা কেন লিখলেন স্যার? 140 গুণন এক্স। গসাগু কত? এক্স। x। তাহলে আমরা জানি লসাগু গুণন গসাগু। ওকে স্যার, ওকে। আচ্ছা, এখন আমি বলি, আমরা তো এখানে বের করলাম কি? গসাগু। এই প্রশ্নটা থেকেই আরো অনেকগুলা জিনিস যেতে পারে। যেমন যদি বলে যে বৃহত্তম সংখ্যাটি কত, তথ্য এগুলাই আছে। এগুলো, এই তথ্য, এই প্রশ্ন থেকেই অনেকগুলো প্রশ্ন হতে পারে। একটা তো করলেন গসাগু কত, এখন বললো যে বৃহত্তম সংখ্যাটি কত, অথবা বড় সংখ্যাটি কত। বলেন তো বড় সংখ্যাটি কত? বড় সংখ্যার সাথে স্যার আর ছোট সংখ্যা হলো, তা বড় সংখ্যা হলো 7x।
সাত এক্স এক্স এর মান তো পেয়েই গেছে, সাতের সাথে এক্স এর মানটা গুণ করে দিলে কত হচ্ছে? 4 7 28। এই বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা, বড় সংখ্যা কত? 28 পেলে আবার বলতে পারতো এখানে যে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা কত? 5x। 5 এর সাথে x এর মান বসাই দিলে কত হচ্ছে? 20 বা 20, 4 5 20। আবার বলতে পারতো যে সংখ্যা দ্বয়ের গুণফল কত, তার মানে 28 গুণন 20। আবার বলতে পারতো সংখ্যা দ্বয়ের অন্তর কত বা বিয়োগফল কত, 8। আবার বলতে পারতো সংখ্যা দ্বয়ের ভাগফল কত। এই যে এইভাবে কিন্তু অনেক প্রশ্নই করা যায় এই একটা প্রশ্ন থেকে। তার জন্য আগে যে কথাবার্তা গুলো বা গসাগু বের করা পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন, যাই বের করতে বলুক না কেন অটো বের করতে পারবে, আর সময়ও লাগবে না, শর্ট টাইমে বের করতে পারবেন। এখানে বলা হচ্ছে একটি স্কুলে ড্রিল করার সময়, ড্রিল মানে পিটি, হ্যাঁ, ক্যাডেট কলেজগুলোতে ড্রিল বলতে পিটি বোঝায়। ড্রিল করার সময় ছাত্রদের 8 10 ও 12 সারিতে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে? এই যে কমপক্ষে কথাটা দ্বারাই আমরা বুঝে নিলাম কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু, তাহলে 8 10 এবং 12 এই সংখ্যামান তিনটারে লসাগু করবো। প্রথমে 4 দিয়ে দিতে পারি, 2 দ্বারাও দিতে পারতাম, এরপর আবার 2 দ্বারা যাচ্ছে, আর মনে হয় যায় না। 4 দুগুণ 8, আর 3 5 15, তাহলে 8 15 কত হয়? 0 120 120 120। হ্যাঁ, 120 120। তার মানে ওই স্কুলে কমপক্ষে 120 জন ছাত্র থাকতে পারে। আমরা শুরুতে একটা ফর্মুলা লিখেছিলাম যে ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় করা। তো এখানে বলা হচ্ছে যে 2/3 6/7 ও 4/15 ভগ্নাংশ গুলোর লসাগু কত। এই যে ভগ্নাংশের লসাগু বের করতে হবে এখানে, আমাদের ফর্মুলা অনুযায়ী যে ভগ্নাংশের লসাগু বের করতে গেলে লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির লসাগু লাগে। লবে কি কি আছে? 2 6 এবং 4, 2 6 এবং 4 আছে। এদের যে লসাগু বের করতে চাই, 3 দুগুণ 6 6 দুগুণ 12, তার মানে লবগুলির লসাগু 12। এরপরে হরগুলির লসাগু লাগবে, হরে কি কি আছে? 3 7 এবং 15। এদেরকে ভাঙালে কি পাওয়া যায়? 3 এবং 1, 7 এবং 1, 3 5 এবং 1। তাহলে এই 3 অংশে কমন আছে কি? 1। 3 অংশে কমন আছে 1, মানে অথবা বলতে পারি যে 3 অংশের মধ্যে একই জিনিস বা কমন কিছুই নাই। 3 অংশেই কমন কিছু নেই, মানে 1 আছে। তার মানে হরগুলির গসাগু 1। ফাইনালি কি দাঁড়ালো? 12। তাহলে এই তিনটা ভগ্নাংশের লসাগু হবে 12। বলা হচ্ছে 5/7 ও 15/21 ভগ্নাংশ গুলোর গসাগু কত। আগে আমরা বের করেছিলাম লসাগু, আর এখন বের করব গসাগু। গসাগুর সময় লবগুলির গসাগু উপরে ডিভাইডেড বাই হরগুলির লসাগু নিচ্ছে। তাহলে দেখি গসাগু কত পাওয়া যায়। উপরে আছে 5, আরো আছে 15। 5 কে ভাঙালে 5 এবং 1 পাওয়া যাচ্ছে, 15 কে ভাঙালে 3 5 এবং 1। তাহলে কমন কি দেখা যাচ্ছে? 5 5, 5 এবং 15 এর মধ্যে কমন জিনিস আছে 5। তার মানে গসাগু 5 ডিভাইডেড বাই হরে যা আছে তাদের লসাগু লাগবে। হরে আছে 7 এবং 21, তাহলে 7 দ্বারা যাচ্ছে, 7 1 7, 3 7 21, তাহলে 3 7 21 লসাগু হবে 21, যেটা নিচে বলবে। তাহলে ফাইনালি বলতে পারি এই দুই ভগ্নাংশের গসাগু হবে 5/21। আচ্ছা, একটা ম্যাথ আমি লেখার
সাথে সাথে অ্যান্সার করবেন। আশা করি যে যে যত আগে পারেন অ্যান্সার করার চেষ্টা করবেন। স্যার 12। 12, 12 বলছেন? Yes, sir. 12 and 8. আচ্ছা, তারপরে ছোট সংখ্যাটি 8। ছোট 8 যেটা চাই নাই, চাচ্ছিল এটা। তো এই অঙ্কটা বলছেন নাই এমন কেউ আছেন? আগে যেটা করেছিলাম তার সাথে কিছুটা মিল রয়েছে, ইভেন আরো ছোট, আরো ছোট। যদি আগেরটা বেসিক ক্লিয়ার হয়ে থাকে এটা না করেই বলে দেওয়া যেত। দেখেন কত সহজ। দুটি সংখ্যা, একটা এক্স, 2x আর একটা কত 3x। 2x একটা সংখ্যা, 3x একটা সংখ্যা, তাই এদের গসাগু কত? এক্স, 2x এবং 3x এর গসাগু কত? এক্স। তাহলে গসাগু কত দেওয়া আছে? 4। তাহলে এক্স এর মান হলো 4। এইটা হলো বড় সংখ্যা আর এটা হলো ছোট সংখ্যা। এক্স এর মান যদি আপনার জানা থাকে তাহলে বড় সংখ্যা কত? 3 এর সাথে এক্স এর মান 4 গুণ করলে 3 4 12। 2 এর সাথে এক্স এর মান 4 গুণ করলে 2 4 2 8। এতটুকু বলতে দেরি হলো কেন? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি একবার করলাম, আমার সাথে করলেন, আসলে এই এতটুকু যথেষ্ট না। অথবা যেটা করাচ্ছে সেটা খুব ভালো মতো বুঝছেন, একটু যদি ব্যতিক্রম থাকে, ভাষাগত চেঞ্জ থাকে, তখন আর অ্যান্সার করতে পারছেন না। এর মূলে হলো প্র্যাকটিস করতে হবে। আমি যে অধ্যায়টা করলাম বা যে অধ্যায়টা যখন করা হবে, যে কোনো স্যার যে যখন পড়ায়, এরপরেই কাজ হবে আপনার ওই অধ্যায়ের উপরে। আপনার কাছে যে বইটা আছে বা যা প্র্যাকটিস করার মতো আছে, সেখান থেকে এই রিলেটেড আরো বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে দেখবেন যে পরীক্ষার হলে আর কোনো ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার মতো কিছু থাকবে না, যা দেবে সেটাই অ্যান্সার করতে পারবে। আমরা ভগ্নাংশের আহ ছোট বড় দেখবো। হ্যাঁ, আমরা ভগ্নাংশের ছোট বড় এখানে খুব বেশি না, আমার 5-7 মিনিট লাগবে। আর 5-7 মিনিট লাগবে। আচ্ছা, মিউট করেন, মিউট করেন। দেখেন, আমি এখানে 4টা সংখ্যামান নিয়েছি। প্রশ্ন একটু মিউট করেন, হ্যাঁ মিউট করে রাখেন। প্রথম প্রশ্ন, ছোট, এই 4টার মধ্যে কোনটা ছোট সেটা বের করব। দ্বিতীয়ত কোনটা বড় সেটাও বের করব। খুব ইজি ওয়েতে, খুব ইজি, 5 সেকেন্ড অ্যান্সার করা সম্ভব যদি বুঝে ফেলেন। প্রথমে প্রত্যেকটা লবের সাথে শূন্য অ্যাড করে দেব, প্রত্যেকটা লবের সাথে শূন্য অ্যাড করে দেব। এরপর এই 20 নিচে নামায় এনে ভাগ করবো 3 দিয়ে। তাহলে কত হয়? 3 6 18। আর এখানে 5 6 30। আর এখানে 7 7 49। আর এখানে 3 3 9। এই 4টার মধ্যে আমরা যে ভাগ করলাম, তো যার ভাগফল ছোট সেই হবে ক্ষুদ্রতম বা ছোট। তো দেখেন তো ভাগফল কার ছোট? এই যে এখানে, এখানে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট ভাগফল আছে 3। আর এগুলো 7 6 6, তার মানে সবচেয়ে 3 ছোট ভাগফল যার সেটি হবে ছোট ভগ্নাংশ। তাহলে 1/3 এই ভগ্নাংশটাই ছিল সবচেয়ে ছোট। আর যদি বলি বড়, বড় যদি বের করতে চাই যার ভাগফল বড় সেই বড়। এই 7 যে 5। তার মানে 5/7 যে ভগ্নাংশটা ছিল এটাই ছিল বৃহত্তম বা বড় সংখ্যা। আচ্ছা, কারো প্রশ্ন হতে পারে এমন, ধরেন প্রশ্নটা হতে পারে
যে এই যেটা বাদ দিই, এই দুইয়ের মধ্যে 2/3, 3/5, এই দুইয়ের মধ্যে কোনটা বড় অথবা কোনটা ছোট? আমি প্রথম ছোটটাই বের করি, হ্যাঁ? ছোটর কথা আছে যেহেতু প্রথমে, এই দুইয়ের মধ্যে ছোট, তা উভয়েরই তো ভাগফল সেম, সমান, 6/6। যখন সেম পাবো তখন খুঁজবো যে কার ভাগশেষ ছোট আছে। এরও 6, এরও 6, তাই এই দুইয়ের মধ্যে ভাগশেষ ছোট কার? এর। এই যেখানে ভাগশেষ থ্রি ছোট বাই আছে, ফাইভ তার থ্রি বাই মানে ফাইভ এই তিন শূন্য বাই স্যার। পাঁচ হবে সবচেয়ে ছোট।